আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, আমরা যারা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী আছি তাদের সবার কাছে সবথেকে বড় আতঙ্কের নাম বিবিসনের প্রতি মেঘনাদ নামের এই কবিতাটা। কারণ এই কবিতাটা এত কঠিন এবং বিদঘুটে ভাষায় লেখা যে শিক্ষার্থীরা এটা ভয়ে পড়তেই চায় না। তবে সবথেকে মজার বিষয় হলো এইটাকে যদি আমরা একবার বুঝতে পারি তাহলে এইটা মনে রাখা সবথেকে বেশি সহজ এবং পরীক্ষার খাতায় এইটার সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা সবথেকে বেশি সহজ। কিন্তু আমরা কেন এটা পারি না? এটা না পারার পিছনে বেশ কিছু কারণ আছে। এটা হিন্দু ধর্মের যে রামায়ণ আছে সেই রামায়ণের উপর ভিত্তি করে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ নামে একটা কাব্যগ্রন্থ রচনা করেন, যেটা মূলত 9টা পর্বে ভাগ করা হয়েছিল। সেই 9টা পর্বে 6 নম্বর পর্ব মূলত আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু মাঝখান থেকে আমাদের 6 নম্বর পর্ব অন্তর্ভুক্ত করা হয়েছে, এই কারণে এর আগের কাহিনী আমরা জানি না। এই কারণে আমাদের কাছে এটা কঠিন মনে হয়। তার মানে আমরা যদি এই কবিতাটা পড়ার আগে 1 নম্বর পর্ব থেকে কি কি ঘটছে এই বিষয়গুলো একটু জানতে পারি তাহলে এইটা আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো এই কারণে আমাদের যে কাজটা করতে হবে, এই কবিতার ভিতরে প্রবেশ করার আগে আমাদের এর পিছনের কাহিনীটা জানতে হবে। দেখো, রামায়ণে মূলত একটা যুদ্ধের কাহিনী বলা হয়েছে, যেখানে সীতাকে তুলে নিয়ে যায় রাক্ষসরা বলতে রাবণরা। এটা আমি আলোচনা করবো তোমাদের সাথে, আগে সংক্ষেপে একটু বলে নিই। তুলে নিয়ে যায়, মোটামুটি সীতাকে উদ্ধার করতে যায়। তো এইখানে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটা হয় দুইটা পক্ষের ভিতরে। একটা ছিল মানুষ পক্ষ আর একটা ছিল আমাদের রাক্ষসদের পক্ষ। ঠিক আছে, এই দুইটা পক্ষের ভিতরে মোটামুটি যুদ্ধটা হয়। তো আমাদের আগে বুঝতে হবে কোন পক্ষে কয়জন ছিল। দেখো, এখানে দশরথ নামে একজন রাজা ছিল। এইখানে আমি যাদের কথা আলোচনা করবো এরা মূলত মানুষদের পক্ষ, মূলত মানুষ পক্ষ বা ভালো পক্ষ ছিল এরা। তো এখানে দেখো, দশরথ নামে একজন রাজা। এই রাজা মূলত রামের বাবা বা লক্ষণের বাবা। ঠিক আছে, তো এই দশরথের 3টা বিয়ে ছিল। প্রথম স্ত্রীর নাম ছিল কৌশল্য। এই কৌশল্য ছিল রামের মা। বিষয়গুলো একবার ক্লিয়ার করবা। তারপর দেখো, দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের কৈকেয়ী। ইনি হচ্ছে রামের সৎমা। আর একটা স্ত্রী ছিল সুমিত্রা। এই সুমিত্রা ছিল লেগেন রামের সৎমা। তার মানে দেখো, দশরথের 3টা স্ত্রী ছিল। একটা ছিল কৌশল্য, একটা হচ্ছে কৈকেয়ী, আর একটা ছিল লেগেন সুমিত্রা। এই সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষণ। আর দেখো, এই কৈকেয়ীর ছেলে হচ্ছে কে? রাম। তার মানে রাম এবং লক্ষণের ভিতরে সব থেকে বড় যে সম্পর্ক সেটা হচ্ছে কি, এরা দুজন ভাই। বাট এরা কেমন ভাই? সৎ ভাই, বাপ একটা মা আলাদা। ওকে, এদের আরো একটা ভাই ছিল। দেখো এখানে, দেখো এই কৈকেয়ীর আরেকটা ছেলে ছিল, তার নাম ছিল ভারত। আর দেখো, সুমিত্রার 2টা ছেলে ছিল, লক্ষণ এবং শত্রুঘ্ন। ঠিক আছে, এখানে 2টা ছেলে ছিল। যাই হোক, এইখানে হয়তো বা বুঝতে পারছো যে রামের সাথে কার কি সম্পর্ক। দশরথ ছিল তার বাবা, কৌশল্য ছিল তার আপন মা, কৈকেয়ী ছিল সৎ মা, সুমিত্রা ছিল সৎ মা, ভারত ছিল রামের সৎ ভাই, লক্ষণ ছিল সৎ ভাই, শত্রুঘ্ন ছিল সৎ ভাই। ঠিক আছে, এবং রামের যে স্ত্রী ছিল তার নাম হচ্ছে কি, সীতা। ওকে, এইখানে আমাদের মানুষদের যে পক্ষটা আছে সেই পক্ষ সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে গেল। এখন আমরা দেখবো আমাদের যে রাক্ষস পর্ব ছিল সেই রাক্ষসদের দলে কে কে ছিল। এটা আমাদের একটু দেখতে হবে, তাহলে আমাদের এই গল্প বা আমাদের যে কবিতাটা আছে এটা বুঝতে সুবিধা হবে। দেখো, নিকষা সতী নামে একজন মহিলা, ইনি হচ্ছে মূলত রাবণের বাবা, মানে রাবণের মা। ঠিক আছে, এই মহিলা ছিল কে? রাবণের মা। তো এই নিকষা সতীর 3টা ছেলে ছিল, একটা হচ্ছে রাবণ, আর একটা হচ্ছে কুম্ভকর্ণ, আর একটা হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মানে আর একটা হচ্ছে আমাদের বিভীষণ। তো এইখানে দেখো, আমাদের যে 3টা ছিল, একটা হচ্ছে কে? একটা হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। তো এইখানে এই বিভীষণের সাথে মূলত আমাদের এই কবিতাটা কিন্তু বিভীষণের সাথেই কিন্তু মেইন কাহিনী। দেখো, এই বিভীষণের সাথে রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ। ঠিক আছে, তা রাবণ হচ্ছে কে ছিল? মেঘনাদের পিতা ছিল। তাহলে দেখো, মেঘনাদের সাথে আমাদের যে সম্পর্কটা দাঁড়ায়, মেঘনাদের সাথে রাবণের সম্পর্ক, বিভীষণের সম্পর্ক কি? চাচা এবং ভাই বেটার একটা সম্পর্ক। ঠিক আছে, ওকে। দেখো, আমরা এখানে একটু যারা খেয়াল করবো, দেখো রাবণের 2টা ছেলে ছিল। রাবণের 2টা ছেলে, একটা হচ্ছে আমাদের কে? বীরবাহ, ইনি ছিল বড় ছেলে, আর একটা ছেলে ছিল আমাদের মেঘনাদ। এইখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এইখানে যতগুলোর নাম বললাম নিকষা সতীবাদী, এরা এইখানে সবাই ছিল বীর যোদ্ধা। আমাদের যে কুম্ভকর্ণ, সেই কুম্ভকর্ণের অনুপস্থিতি এবং বীরবাহের মৃত্যুর কারণে পরবর্তীতে যোগ্য রাজ্যের অধিকারী ছিল হচ্ছে মেঘনাদ, কারণ মেঘনাদ ছিল সব থেকে বড় যোদ্ধা তাদের ভিতরে। ওকে, যাই হোক, এইখানে তাহলে আমরা 2টা পক্ষ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে। দেখো, এখানে যে বিভীষণ, এই বিভীষণ মোটামুটি সে রাক্ষসদের পর্বের হলেও সে একটা সময় এসে বুঝতে পারে যে রাক্ষসরা মোটামুটি পাপ কাজ করতেছে, তারা ধর্মের কাজ করতেছে না, তারা অন্যায় কাজ করতেছে। তার ভিতরে একটা সৎ বুঝ চলে আসে। তো এই কারণে বিভীষণ যে কাজটা করে, বিভীষণ পক্ষ চেঞ্জ করে। বিভীষণ রাক্ষসদের পক্ষে না থেকে শেষ পর্যন্ত গিয়ে সে মানুষদের পক্ষে অর্থাৎ রামদের পক্ষে অংশগ্রহণ করে, মানে সে লাস্ট পর্যায়ে গিয়ে ভালো হয়ে যায়। কিন্তু এইখানে যে মেইন বিষয়টা হলো, এই কবিতায় বিষয়টা সম্পূর্ণ উল্টো। হিন্দু ধর্মের যে রামায়ণ আছে সেই রামায়ণে ভালো হচ্ছে কারা? রামরা। কিন্তু এইখানে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, মানে নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে মেঘনাদকে। ঠিক আছে, তার মানে এইখানে নায়ককে, এইখানে নায়ক হচ্ছে মেঘনাদ, তবে রামায়ণের নায়ককে রাম। ঠিক আছে, ওকে। আর এখানে তাহলে ভিলেন কে? এখানে ভিলেন আছে বিভীষণ, তারপরে তোমার রাম, লক্ষণ, এদেরকে মোটামুটি খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে। আর ভালোভাবে উপস্থাপন করা হয়েছে কাকে? মেঘনাদকে। কেন উপস্থাপন করেছে এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ওকে, তাহলে এখানে আমাদের যে 2টা পক্ষ, সেই 2টা পক্ষ সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেল। এখন দেখো, এই যে রাবণ ছিল, এই রাবণের একটা বোন ছিল। সেই বোন মোটামুটি রামকে পছন্দ করতো, কিন্তু রাম তাকে পছন্দ করতো না।
এবং একটা পর্যায়ে মেবি রাম রাম তার বোনের মুখ পুড়ায় দেয়, এরকম কিছু একটা কাহিনী আছে, আমার ভালো খেয়াল নাই। যাই হোক, মোটামুটি ভাবে রাম তার বোনকে বিয়ে করে না, রাম বিয়ে করে সীতাকে। এইটা নিয়ে মোটামুটি তাদের ভিতরে এক ধরনের শত্রুতা ছিল, এবং এই সীতাকে আবার রাবণের একটু ভালো লাগে, এই কারণে সীতাকে তারা তুলে নিয়ে যায়। সীতাকে তুলে নিয়ে যায়, তখন এই সীতাকে উদ্ধার করতে যাচ্ছে রাম এবং লক্ষণ, দুই ভাই যাচ্ছে সীতাকে উদ্ধার করতে। সেই সাথে সীতাকে উদ্ধার করবে, এবং রাবণরা যে অন্যায় করে পাপ কাজ করে সেই জিনিসটাকেও তারা ধ্বংস করতে যায়। তো মোটামুটি এই যুদ্ধটা হয়েছে দুই ভাবে হয়েছিল, উদ্দেশ্য ছিল দুইটা। মেইন উদ্দেশ্য ছিল সীতাকে উদ্ধার করা, এবং তাদের যে অন্যায় কাজ আছে সেটাকে প্রতিরোধ করা। এই দুইটা উদ্দেশ্য মোটামুটি এই যুদ্ধটা হয়। এখন আমরা তো আগেই বললাম যে সীতাকে তুলে নিয়ে গেছে কে, রাবণ সীতাকে তুলে নিয়ে গেছে। এখন এই যে সীতা তো মানুষদের পক্ষের, মানুষদের সঙ্গে তো আসলে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে পেরে ওঠা সম্ভব না। এই কারণে যেহেতু বিভীষণ ভালো হয়ে গেছিল, এই বিভীষণের সাহায্য নেয়, এবং মায়া দেবীর সাহায্য নিয়ে লক্ষণ, রামের যে ভাই আছে সৎ ভাই, লক্ষণ এই রাক্ষসদের যে রাজ্য আছে বা লঙ্কাপুরী আছে এখানে প্রবেশ করে, অন্যায় ভাবে প্রবেশ করে। ঠিক আছে, তো এরা যখন যুদ্ধের জন্য যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে রাবণের ছেলে মেঘনাদ, সে হচ্ছে বীর যোদ্ধা। তো এই মেঘনাদ তাদের একটা অগ্নি দেবতার পূজা করতেছিল, বা আমাদের যজ্ঞ বলা হয়, এটা করতেছিল। এটা করলে কি হয়, তাদের যুদ্ধে শক্তি বাড়ে, বা যুদ্ধে যাওয়ার আগে তারা এই কাজটা করে। তো সে যখন যুদ্ধে যাওয়ার জন্য যজ্ঞ করতেছিল, ঠিক তখন দেখে যে তার পিছে লক্ষণ দাঁড়ায় আছে। এখন এটা দেখে সে একটু অবাক হয়ে যায়, কিরে লক্ষণ এখানে কিভাবে আসলো, লক্ষণ তো আসার কথা না, কারণ কত কত সৈন্য রয়েছে, তো আরো অনেক পাহারাদার রয়েছে, এত সব পার করে তো এখানে আসার কথা না। ঠিক আছে, তো এইখানে লক্ষণ কিন্তু অন্যায় ভাবে প্রবেশ করছে, যুদ্ধের যে নিয়ম আছে সেই নিয়ম নীতি না মেনে এখানে চলে আসে, এবং যুদ্ধের জন্য কি বলে যে তুমি আমার সাথে যুদ্ধ করো। তো মেঘনাদ বলে যে হ্যাঁ, তোমার সাথে আমি যুদ্ধ করব, কিন্তু আমার যুদ্ধের জন্য যে সাজসজ্জার প্রয়োজন হয়, যেসব পোশাক পরতে হয়, যুদ্ধের জন্য যে প্রস্তুতি নিতে হয়, আমার সেই সুযোগটা দাও। কিন্তু লক্ষণ তো জানে আমি যদি সেই সুযোগটা দিই, মেঘনাদ তো বীর যোদ্ধা, মেঘনাদের সঙ্গে আমার পারা যাবে না। তো সেই ক্ষেত্রে কি করে লক্ষণ অন্যায়ভাবে একটা যুদ্ধ করে, যে যুদ্ধের নিয়ম আছে সেই নিয়মটা না মেনে মেঘনাদের সঙ্গে যুদ্ধ করে, এবং মেঘনাদকে পরাজিত করে। ঠিক আছে, তো মেঘনাদ পরাজিত হওয়ার আগে এইখানে যে কথোপকথন হয়, মেঘনাদ পরাজিত হওয়ার আগে মেঘনাদ বুঝতে পারে যে এইখানে তো লক্ষণের প্রবেশ করার কথা না, কারণ এখানে কিভাবে লক্ষণ প্রবেশ করবে, অবশ্যই আমাদের ভিতরে কেউ আছে যে এখানে প্রবেশ করতেছে। তো মেঘনাদ যুদ্ধে করবে বলে অস্ত্র আনার জন্য অস্ত্র যে গার আছে সেই অস্ত্রগারে প্রবেশ করতে যায়, কিন্তু সেই দরজায় দাঁড়ায় থাকে হচ্ছে বিভীষণ। তো রামের ছেলে যে মেঘনাদ, সে বলে কাকা তুমি দরজার থেকে সরে দাঁড়াও, আমি অস্ত্র আনতে যাবো, অস্ত্রের সাথে যুদ্ধ করবো, এর যুদ্ধ করে এর মানে একদম মারে টেরে ফেলবো, এর আমি একদম জমলায় পাঠাই দেবো, শেষ করে ফেলবো, এর মাটির সাথে মিশিয়ে ফেলবো, এরকম একটু ধারি ধরি মারে। কিন্তু বিভীষণ বলে না, তুমি যা বলতো তা হবে না। এখন তো যে মেঘনাদ থেকে মেঘনাদ অবাক হয়ে যায়, কি ব্যাপার, কাকা আমাদের পক্ষের হয়ে সে রামের পক্ষ কেন নিচ্ছে। ঠিক আছে, তো এইটা নিয়ে আসলে মেঘনাদ কষ্ট পায়। এইখানে যে কষ্ট পাচ্ছে, এইখানে আছে দুজনের ভিতরে কথোপকথন হয়, কাকা তুমি তো আমাদের পক্ষের, কেন তুমি এখানে যাচ্ছ, তোমার তো মনে রাখতে হবে তোমার ভাইয়ের বেটা বড় যোদ্ধা, রাবণ তোমার ভাই, নিকষাসতী তোমার মা, কুম্ভকর্ণ তোমার ভাই, তুমি একজন বীর যোদ্ধা, তুমি রাক্ষসদারী, মানুষটা ক্ষুদ্র, এরকম বিভিন্ন কথোপকথন হয়। মেঘনাদ একটা যুক্তি দেখায়, বিভীষণ আর একটা যুক্তি দেখায়। ঠিক আছে, তো এই সব কথোপকথন দিয়েই মূলত আমাদের কবিতাটা শুরু হয়। তো তো এইখানে মেঘনাদ এবং বিভীষণের প্রতি যে কথোপকথন হয়, সেই কথোপকথন হচ্ছে মূলত আমাদের এই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, দুজনের ভিতরে যে কথোপকথন সেটাই অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এখানে কঠিন কঠিন কিছু ভাষা আছে, যে ভাষাগুলো আমরা বুঝতে পারি না। মূল কাহিনীটা তো আমরা বুঝতে পারছি, আমাদের মেইন যে কাহিনী সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এত সময়, কিন্তু এখানে আমাদের কবিতা পড়তে গেলে যে কিছু কঠিন শব্দ থাকে, যে শব্দগুলো আমরা বুঝতে পারি না, সেই শব্দগুলো বুঝতে হবে। সেই শব্দগুলো বুঝতে হলে দেখো আমাদের মেঘনাদের কিছু পরিচয় কবিতার ভিতরে তুলে ধরা হয়েছে, যেটা আমরা বুঝতে পারি না। দেখো এখানে কয়েকটা শব্দ আছে, দেখো আমাদের যে এখানে দেখো ওই যে অরিন্দম, বাসব বিজয়ী, বাসবত্রাস, রাবণী, পরে দেখো বীরন্দ বলি। ঠিক আছে, এখানে যেগুলোর কথা বলছে, এখানে দেখো এই বক্সটার ভিতরে যেগুলোর কথা বলা হচ্ছে, এগুলো মূলত হচ্ছে মেঘনাদের নাম। মেঘনাদও যে, অরিন্দম সে, বাসব বিজয়ী সে, বাসব ত্রাস সে, রাবণীয় সে, বীরন্দ বলিও সে, ইন্দ্রজিৎ সে। ঠিক আছে, অরিন্দম, অরি মনে হচ্ছে শত্রু, শত্রুতে দমন করে, তারে বলে হচ্ছে অরিন্দম। তো এই অরিন্দমটা হচ্ছে মেঘনাদ। বাসব বিজয়ী, বাসব হচ্ছে তাদের একটা দেবতার নাম। তো এই দেবতারে বাসব যে ইন্দ্রজিৎ সে। ঠিক আছে, তো যা হোক, ইন্দ্র সে, তাই বাসবরে যে বিজয় করে সে আসলে কি মেঘনাদ, এই কারণে বাসব বিজয়ী বলা হয়। তার সাথে যুদ্ধ করে, মেঘনাদের সাথে যুদ্ধ করে সেই দেবতা পারছিল না, মেঘনাদ জিতে, এই কারণে তাকে বাসব বিজয়ী বলা হতো। তো বাসব তাকে ভয় পাতে, এখান থেকে বাসব ত্রাস বলা হতো। রাবণের ছেলে, এই কারণে তাকে রাবণী বলা হয়। ঠিক আছে, বীরন্দ বলি বলা হয় ওই যে আমার বাসব যে বীরন্দ সে, এই কারণে বলা হয়। আর ইন্দ্রজিৎ তো ওই যে বললামই। তো এই সমস্ত কারণে এই যে যে নামগুলোর কথা বললাম, যে অরিন্দম, বাসব বিজয়ী, বাসব ত্রাস, এইগুলো হচ্ছে সব কি মেঘনাদ। এই নামগুলো যে মেঘনাদ সে। ঠিক আছে, তার মানে এইগুলো হচ্ছে মেঘনাদের কি পরিচয় বা মেঘনাদের উপাধি। তো এই ব্যাপারটা ক্লিয়ার। তার মানে কবিতা পড়তে গিয়ে আমরা এই শব্দগুলো যে এখানে পাবো, সেখানে আমাদের বুঝতে হবে এটা কে,
এটা হচ্ছে মেঘনাদের কথা বলা হচ্ছে। এবং দেখো এই কবিতায় মেঘনাদ মূলত কি হিসেবে উপস্থাপন করছে, মেঘনাদকে মূলত উপস্থাপন করা হয়েছে দেখো দেশপ্রেমিক হিসেবে, বিনয় হিসেবে। দেশপ্রেমিক কেন বলা হয়েছে, সে তার রাক্ষসদের পর্বের জন্য কাজ করতেছিল, সে যা কিছু হয়ে যাক সে রাক্ষসদের পক্ষের, তার দেশ বাঁচানোর জন্য, তার রাজ্য বাঁচানোর জন্য সে সবকিছু করতে চাচ্ছিল, এই জন্য তাকে বলা হয়েছে দেশপ্রেমিক। তাকে বিনয়ী কেন বলা হচ্ছে, কারণ সে ই করতেছিল, অনুরোধ করতেছিল, লক্ষণের কাছে অনুরোধ করছে আমি যুদ্ধ করবো তোমার সাথে, ঠিক আছে আমারে তুমি অস্ত্র আনতে দাও, তোমার সাথে আমি যুদ্ধের যে সাজসজ্জ আছে সেটা করতে দাও, আমি তোমার সাথে যুদ্ধ করবো। এবং তার কাকার সাথে সে বিনয়ী ভাষায় কথা বলতেছিল যে কাকা তুমি এইরকম কেন করছো, তুমি তো রাক্ষসদের দলের, তুমি রাক্ষসদের দলের হয়ে তুমি ক্ষুদ্র মানব পক্ষের চলে যাচ্ছ, মানুষদের সাহায্য করতেছো, এরকম এই কথা কথন চলতেছিল, ঠিক আছে। তারপর দেখো শৌর্য, তারপর দেখো বীরোচিত আচরণ, আত্মসম্মান বোধ, ধৈর্য এবং সংযমের পরিচয়, এই বিষয়গুলো হচ্ছে কার গুণ, মেঘনাদের গুণ, ঠিক আছে। ওকে দেখো এইখানে আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে। তার মানে আমরা জানতে পারলাম যে মেঘনাদ কে ছিল। ওকে দেখো এইখানে আমাদের আরো কিছু জানতে হবে, যে বিভীষণ আছে, বিভীষণের কিছু কথা আমাদের কবিতার ভিতর আছে, এগুলো আমাদের বুঝতে সমস্যা হবে। দেখো নিকষ সতীর পুত্র, এইগুলো হচ্ছে এখানে যে নামগুলো বলবো এই সবগুলো হচ্ছে বিভীষণের কথা বলা হচ্ছে। তো এই যে নিকষ সতীর পুত্র এটাও কিন্তু বিভীষণ। তারপর দেখো কারণ কি, নিকষ সতীর ছেলে। তারপর দেখে বলা হয়েছে রাবণের সহোদর, রাবণ তো রাবণের নাম তো প্রসিদ্ধ নাম, রাবণের কথা তো সবাই জানো। রাবণের সহোদর মানে হচ্ছে ভাই, তুমি রাবণের ভাই, ঠিক আছে। তুমি মানে এই যে মেঘনাদের সঙ্গে যখন মেঘনাদের সঙ্গে যখন বিভীষণের কথোপকথন হয়, তখন মেঘনাদ বিভীষণকে বলে তুমি কি ভুলে গেছো, তুমি নিকষসতীর ছেলে, তুমি রাবণের সহোদর বা রাবণের ভাই। কুম্ভকর্ণ একজন বীর যোদ্ধা ছিল, যে 6 মাস ঘুমায় থাকতো এবং 6 মাস যুদ্ধ করে বেড়াতো, ঠিক আছে, এরকম একটা ছিল। তো কুম্ভকর্ণ সে একজন বীর যোদ্ধা, তুমি তার ভাই। তারপর দেখো মেঘনাদ তোমার কাকা, মেঘনাদ মানে মেঘনাদ, তো মেঘনাদের কথা তো বলতেছি আমরা। তো মেঘনাদ তোমার কাকা, মেঘনাদ তো তো কত বড় যোদ্ধা সেটা তো একটু আগেই বললাম। তারপর দেখো মহারথী, রক্ষসরথী, ধর্মপথগামী। তাঁত মানে হচ্ছে কি, তাঁত মানে হচ্ছে কি বাবা। তাঁত বলতে কি বোঝায়, তাঁত বলতে বাবা বোঝায়, বা বাবার সমতুল্য যারা আছে চাচাদেরও বোঝানো হয় তাঁত বলতে, ঠিক আছে। তার মানে এখানে তাঁত, ধর্মপথগামী, মহারথী, তারপর দেখো রক্ষসরথী, মেঘনাদের কাকা, কুম্ভকর্ণের সহোদর, রাবণের সহোদর, নিকষসতী পুত্র, এই সবগুলো উপাধি কার, এই সবগুলো হচ্ছে বিভীষণের। তার মানে এখানে এই নামগুলো আমরা যেখানে পাবো সেটা বুঝতে হবে মূলত কাকে বোঝানো হচ্ছে, বিভীষণকে বোঝানো হচ্ছে। দেখো এইখানে আমাদের যে বিভীষণের যে গুণাগুণগুলো আছে, বিভীষণের গুণাগুণগুলো হচ্ছে কি, স্বজাতি বিদ্বেষ, বিশ্বাসঘাতকতা, আত্মকেন্দ্রিকতা, বিনয় ও ধার্মিকতা। এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, স্বজাতি বিদ্বেষ। স্বজাতি বিদ্বেষ বলতে কি, সে রাক্ষসদের পক্ষ ত্যাগ করছিল, এই কারণে তার যে স্বদেশ মানে স্বজাতি মানে রাক্ষসদের যে জাতি সেটাকে ত্যাগ করছিল, বিধায় তাকে বলা হচ্ছে স্বজাতি বিদ্বেষ। তারপর দেখো বিশ্বাসঘাতকতা, সে তার যে ভাই আছে, তার যে ভাই বিটা আছে, তাদের সঙ্গে সে কি করছিল, বিশ্বাসঘাতকতা করছিল, অর্থাৎ রাক্ষসদের সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করছিল। আত্মকেন্দ্রিকতা, সে শুধুমাত্র নিজেরটা বুঝতেছিল, যে সে বুঝতেছিল কি যে আমি যদি ভালো হয়ে থাকি তাহলে আমি তো ধর্মের পথে চলে আসতে পারতেছি, ঠিক আছে। সে তো রাক্ষসদের পক্ষে থাকলে কি করবে, রাক্ষসদের মতো করে সে সে অন্যায় অবিচারের ভিতরে থাকবে। তার ভিতরে কি ছিল, ধর্মের যে জ্ঞানটাই ছিল, এইটা বলা হয়েছে, ঠিক আছে, আত্মকেন্দ্রিকতা। তারপর দেখো বিনয় এবং ধার্মিকতা, ওই যে ধর্ম গ্রহণ করছিল সেই জিনিসটা। ওকে, তেমন এই বিষয়টাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, বিভীষণের যে বিষয়টা সেটাও ক্লিয়ার হয়ে গেছে। আমাদের কবিতার ভিতরে এই বিষয়গুলো আমাদের কিন্তু খুব বেশি বড় একটা প্রভাব ফেলে, ঠিক আছে। তো এটা আমাদের জানতে হবে। তারপর দেখো এখানে আরো কয়েকটা জিনিস জানতে হবে। লক্ষণ, লক্ষণ কে ছিল, লক্ষণ ছিল মোটামুটি হচ্ছে রামের ভাই, আমরা এটা আগেই ক্লিয়ার করছি। যখন সীতাকে তুলে নিয়ে যাওয়া হয়, সেই সীতাকে উদ্ধার করার জন্য রামের পক্ষ হয়ে সে কি করছিল, লঙ্কা প্রতি প্রবেশ করছিল এবং অন্যায়ভাবে একটা যুদ্ধ করে কি করছিল, মেঘনাদকে পরাজিত করছিল এই যুদ্ধে। তারপর দেখো এখানে রামের কয়েকটা উপাধি দেওয়া হয়েছে, এই উপাধিটা আমার বলতে ভুলে গেছি আমি। এখানে খেয়াল করে দেখো, এখানে দেখো মেঘনাদ লক্ষণকে জানাইছিল দেখো রামানুজ, রামানুজ বলতে হচ্ছে লক্ষণের কথা বলা হয়েছে, ঠিক আছে। রামানুজ বলতে কার কথা বলা হয়েছে, লক্ষণ। তারপর দেখো এখানে কয়েকটা নাম আছে, নামগুলো আমি একটু বলবো। দেখো এখানে রামানুজ, ক্ষুদ্রমতি নর, তারপর দেখো সুর, তস্কর, তস্কর মানে হচ্ছে চোর, তস্কর মানে হচ্ছে কি চোর, সৌমিত্রী, সৌমিত্র আসলে এখানে সুমিত্রা ছেলে ছিল, এখানে সৌমিত্রী বলা হতো, দুর্বল মানব, ঠিক আছে। তারপর দেখো নরাধম, তারপর দেখো বনবাসী, দুরাচর দত্ত, ঠিক আছে। এইখানে যে উপাধিগুলোর কথা বলা হয়েছে এই সবগুলো বলতে বুঝবা কারে বুঝাচ্ছে, লক্ষণের বুঝাচ্ছে, ঠিক আছে। এই বিষয়টাও ক্লিয়ার, এই বিষয়গুলো কিন্তু আমাদের সৃজনশীলের জন্য লাগবে, যেগুলো বলছে এগুলো মনে রাখতে হবে। তারপর দেখো আরেকটা ক্যারেক্টার আছে আমাদের, এখানে তোমরা এইখান থেকে একটা স্ক্রিনশট নিবা, ঠিক আছে। এখানে দেখো এই যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একবার পড়ে নেবে স্ক্রিনশট নিয়ে, এগুলো পড়তে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, এগুলো আমি পড়তেছি না। তারপর দেখো আমাদের আরেকটা ক্যারেক্টার আছে আমাদের রাবণ। রাবণ, এই রাবণের সম্পর্কে তো আমরা জানি, রাবণ কে ছিল, নিকষসতীর ছেলে, বড় ছেলে ছিল, এবং রাক্ষসদের মোটামুটি রাক্ষসদের সর্দার বলা যেত ইনাকে, ঠিক আছে। এই কাহিনীর মেইন যে উদ্দেশ্য, মেইন উদ্দেশ্যটা কিন্তু ইনার জন্যই হয়, ইনার যে অন্যায় অবিচার ছিল সেই কারণে, এবং ইনি যে সীতাকে তুলে নিয়ে আসছিল সেই সীতাকে বাঁচানোর জন্যই কিন্তু মোটামুটি ভাবে এই যুদ্ধটা হয়। তার মানে এই গল্পের পিছনে বা এই কাহিনীর পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে কিন্তু রাবণ। যদিও এই আমাদের এই কবিতায় রাবণের ভূমিকা নাই বললে, রাবণের কথা বলে নাই, বাট এই কাহিনী ঘটার পিছনে বা এই যে যুদ্ধ করছিল, এই যুদ্ধ ঘটার পিছনে সব থেকে বড় ভূমিকা আছে কার, রাবণের। রাবণ সীতাকে তুলে নিয়ে আসছিল, ঠিক আছে।
ওকে, আরেকটা হচ্ছে আমাদের দেখো রাম, এই রামও আমাদের এই গল্পে মেইন ক্যারেক্টার, কিন্তু কাহিনীর মেইন ক্যারেক্টার, কিন্তু এই কবিতায় রামকেও খুব অল্প সময়ের জন্য আনা হয়েছে, জাস্ট নামটা একবার আনা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো রাম কে ছিল, রাম ছিল হচ্ছে গিয়ে রামায়ণের প্রধান চরিত্র, সীতার স্ত্রী বা লক্ষণের সৎ ভাই, ঠিক আছে। এর স্ত্রীকে মোটামুটি ভাবে কি করছিল, রাবণ তুলে নিয়ে গেছিল, সেটাকে উদ্ধার করার জন্য এর পক্ষ কে গেছিল, লক্ষণ গেছিল, লঙ্কাপুরীতে প্রবেশ করছিল এবং মেঘনাদকে অন্যায়ভাবে যুদ্ধে হারাই দিছিল। ওকে, এইখানে তাহলে আমাদের এইগুলো আমরা বুঝতে পারলাম। এখানে এই বিষয়গুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, যাতে এখান থেকে তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারো। দেখো এখানে আমাদের এমসিকিউ জন্য লাগবে, আবার সৃজনশীল বোঝার জন্য কিন্তু আমাদের এই টপিকস গুলো জানা লাগবে। এত সময় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যদি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারো, তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ এই কবিতার যে মেইন বিষয়বস্তু সবকিছু আমরা আলোচনা করছি মোটামুটি ভাবে। কবিতার ভিতরে আমাদের তাহলে কবিতাটাই কি বলা হয়েছে, কবিতায় শুধুমাত্র বলা হয়েছে তাদের দুজনের ভিতরে মেঘনাদ এবং বিভীষণ, যে চাচা এবং ভাই বিটার ভিতরে, বিভীষণ হচ্ছে চাচা, মেঘনাদ হচ্ছে ভাই বিটা। তো এনাদের দুজনের ভিতরে যে কথোপকথন, সেই কথোপকথন হচ্ছে আমাদের এই কবিতাটা। তো কথোপকথনটা কেমন হচ্ছিল, সেই কথোপকথনটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। এখানে মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে বলছিল, চাচা তুমি কি করতেছো, তুমি হচ্ছে নিকষের সতীর ছেলে, কুম্ভকর্ণ তোমার ভাই, রাবণ তোমার ভাই, আমি মেঘনাদ আমি তোমার ভাই, তুমি নিজে একজন বীর যোদ্ধা, রাক্ষসদের সর্দার বা রাক্ষসদের যে বীর যোদ্ধারা আছে তাদের ভিতরে তুমি অন্যতম, তুমি কেন রাক্ষসদের পক্ষ ত্যাগ করে তুমি মানুষদের পক্ষ ত্যাগ করছো, তুমি দরজা ছাড়ো, এই দরজার ভিতরে ঢুকতে দাও, মানে এই অস্ত্রাগারের ভিতরে ঢুকতে দাও, অস্ত্র আনতে দাও, মানে এই অস্ত্র আনবো আমি, অস্ত্র আনে লক্ষণ দিয়ে আমি শেষ করে ফেলবো, তুমি দরজা ছাড়ো, তুমি কেন ক্ষুদ্র মানব পক্ষের মানুষদের পক্ষ নিচ্ছ, ঠিক আছে, এইগুলো বলতেছিল। আর এখানে বিভীষণ তার প্রতি উত্তরে বলছিল যে হ্যাঁ আমি মানুষদের পক্ষ নিচ্ছি, কারণ আমি ধ্বংস চাই না, কারণ তোমরা যেগুলো করছো সেগুলো ঠিক না, তোমরা অন্যায় করতেছিল, অবিচার করতেছিলে, আমার তো সঠিক বুঝতে আইছে, এই কারণে আমি এদের পক্ষ নিচ্ছি, আমি এই পক্ষ নিচ্ছি, আমি লক্ষণের হয়ে কাজ করতেছি, আমি এখন তোমার কথা শুনতে পারবো না, আমি দরজা ছাড়তে পারবো না, আমি যার কথা শুনতেছি বা আমি যে ধর্মে দীক্ষিত হয়েছি, আমি সেই ধর্মের সাথে অবিচার বা অন্যায় করতে পারবো না। তো এইখানে এই কবিতায় মোটামুটি ভাবে যে জিনিসটা দেখা যায় যে বিভীষণ তার যে স্বজাতি আছে অর্থাৎ রাক্ষসদের পক্ষ আছে সেই পক্ষ ত্যাগ করছে, এই কারণে তাকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবং যে মেঘনাদ আছে, মেঘনাদ তার পক্ষে বা তাদের জাতির পক্ষে বা দেশের পক্ষে কাজ করছে, এই জন্য তাকে দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেখো আমাদের সাথে অনেক সময় একটা জিনিস হয়, আমরা চোখের সামনে যে জিনিসটা দেখতেছি সেটা নাও ঘটতে পারে। মনে করো যে একটা মানুষ খুব বেশি অন্যায় করতেছে, সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য একজন গিয়ে তারে চর দিছে একটা। এখন তুমি ঠিক সেই মুহূর্তে গেছো যখন যে অন্যায় করছে তারে চর দিছে একজন, তুমি ঠিক সেই মুহূর্তে গেছো যাই বলছো কি এই লোকটারে চর মারলো, তার মানে যে চর মারছে সে মনে হয় খারাপ। এখন তোমার দৃষ্টিতে তাকে মনে হবে কি খারাপ, কিন্তু আসলে কিন্তু সে খারাপ না, সে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতেছে। তো এইখানে আমাদের বিষয়টা আছে সেরকমের যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং সীতাকে যে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে উদ্ধার করার জন্য তারা গেছে। এখন তাদের সঙ্গে পারা সম্ভব নয়, এই কারণে তারা একটু কৌশলগত ভাবে যুদ্ধটা করছে। আর ঠিক সেইখান থেকে আমাদের উপস্থাপন করা হয়েছে, পিছনে কাহিনী আমাদের দেওয়া হয় নাই। এই কারণে আমাদের কাছে মনে হচ্ছিল যে মেঘনাদ মোটামুটি নায়ক, আর লক্ষণরা বা বিভীষণ যে আছে এর হচ্ছে কি শয়তান পক্ষ বা ভিলেন পক্ষ, এরকম মনে হচ্ছিল, কিন্তু আসলেই সেই জিনিসটা না, শুধুমাত্র কবিতায় আমাদের এই জিনিসটা উপস্থাপন করা হয়েছে। আশা করি মেইন বিষয়গুলো বুঝতে পারছো। এখন আজকের ভিডিওতে আমি তোমাদের কবিতাটা বুঝাবো না, কবিতাটা তোমরা অটোমেটিক্যালি বুঝে গেছো। তোমাদের যে গুণাগুণের কথা বলছিলাম, দেখো এখানে যে গুণের কথাগুলো বলছি, এইখানে এই পরিচয়গুলোর দিকে একটু খেয়াল করবা, তাহলে তোমরা নিজেরাই কবিতা পড়তে গেলে নিজেরাই পারবা, আমার আর পড়া লাগবে না। এই ক্লাসটা করার পরে ভিডিওটা দেখার পরে তোমরা এটা পড়তে বা দেখবো তোমরা পারবা। এই নামগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। ওকে, তারপর দেখো এই যে তাঁত শব্দ, মানে কি তাঁত শব্দ আমি বলে দিচ্ছি, তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা। তারপর দেখো এই যে আমাদের যে রাম আছে, রামের কি কি উপাধি আছে সেইটা একটু পড়বা। দেখো এখানে রামের কয়েকটা উপাধি দেওয়া হয়েছে, এই উপাধিটা আমার বলতে ভুলে গেছি আমি, এখানে খেয়াল করে দেখো। এখানে দেখো মেঘনাদ লক্ষণকে জানাইছিল, দেখো রামানুজ, রামানুজ বলতে হচ্ছে লক্ষণের কথা বলা হয়েছে, ঠিক আছে। রামানুজ বলতে কার কথা বলা হয়েছে, লক্ষণ। তারপর দেখো এখানে কয়েকটা নাম আছে, নামগুলো আমি একটু বলবো। দেখো এখানে রামানুজ, ক্ষুদ্রমতি নর, তারপর দেখো সুর, তস্কর, তস্কর মানে হচ্ছে চোর, তস্কর মানে হচ্ছে কি চোর, সৌমিত্রী, সৌমিত্র আসলে এখানে সুমিত্রা ছেলে ছিল, এখানে সৌমিত্রী বলা হতো, দুর্বল মানব, ঠিক আছে। তারপর দেখো নরাধম, তারপর দেখো বনবাসী, দুরাচর দত্ত, ঠিক আছে। এইখানে যে উপাধিগুলোর কথা বলা হয়েছে এই সবগুলো বলতে বুঝবা কারে বুঝাচ্ছে, লক্ষণের বুঝাচ্ছে। এই শব্দগুলো যখন আমরা পাবো তখন বুঝতে হবে এটা কাকে বোঝাচ্ছে, লক্ষণকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর এর আগে যেগুলো দেখালাম, এর আগে যেগুলো দেখালাম ওইগুলো বোঝালে, এখানে যেগুলো কথা বলেছে এখানে দেখো, এখানে এগুলো দেখালে বুঝবা বিভীষণকে বলা হচ্ছে, আর এইগুলো দেখাইলে বুঝবা কার কথা বলা হচ্ছে, তোমার মেঘনাদের কথা বলা হচ্ছে। তাহলে দেখবে কবিতাটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। এই নামগুলোই মোটামুটি আমাদের কবিতার ভিতরে কঠিন। তো আমরা যখন নামগুলো সম্পর্কে জানতে পারছি, কবিতা আমরা বুঝতে পারবো। আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের এই কবিতা বিস্তারিতভাবে আলোচনা করে বুঝাই দেবো। আশা করি এই ভিডিও দ্বারা দেখবো তাদের কবিতার পড়ার প্রয়োজন হবে না, তারপরও আমি এই ভিডিওটা দেখবা, পরবর্তী একটা ভিডিওতে তোমাদের কবিতাটা লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটা কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি পিসি আছে, তাই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মধ্যে শেয়ার করে বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবা, এবং কমেন্ট বক্সে জানাবা ভিডিও কেমন লাগলো, কে কোন জায়গা থেকে দেখতেছো এবং তুমি কোন সালের এইচএসসি পরীক্ষাতে, এটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা।